ওয়েলকাম গাইজ। আশা করি উইচারের প্রথম সিজনের ভিডিওগুলো আপনারা দেখেছেন, মানে কি গল্প, এবং সেটা যেখানে শেষ হয়েছে সিজন 2 এর গল্পটা ঠিক সেখান থেকেই শুরু হয়েছে। আর এবার টাইমলাইনের আর কোনো হেরফের নেই, তাই আমাদের কনফিউশনটা অনেকটাই কমে গেল। এনিওয়েজ, উইচারের প্রথম সিজনটা আমি দুটো পার্টে এক্সপ্লেইন করেছি। আপনি সেটা না দেখে থাকলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখতে পারেন। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি উইচারের দ্বিতীয় সিজনটা এক্সপ্লেইন করব। গল্পের শুরুতেই আমরা একটা স্থান দেখতে পাই, সেখানে একটা বরফের ঝড় হচ্ছে। কিছু মানুষ একটা অ্যাব্যান্ডেন স্থানে গিয়ে পৌঁছেছে। অ্যাব্যান্ডেন অর্থাৎ একটা পরিত্যক্ত জায়গা যেখানে কেউ থাকে না। সেই মানুষগুলো সেখানে গিয়েছে আশ্রয় নেওয়ার জন্য। আর সেখানে তারা কিছু ভয়ানক আওয়াজ শুনতে পায়। একটা হিংস্র জন্তু তাদের উপর হামলা করে দিয়েছে, যারা নৃশংসভাবে সেই মানুষগুলোকে হত্যা করে ফেলে। এরপরে আমরা সেই যুদ্ধক্ষেত্রটা দেখতে পাই। টিসাইডি ভ্যারিস সেখানে ছিল, তার সাথে ছিল ভিলগাফোর্স। আমরা প্রথম সিজনেই দেখেছিলাম যে ব্যাটেল অফ সোর্ডেন হিলে ইয়েনিফার তার ক্যাওস ম্যাজিকের মাধ্যমে নিলফগার্ডের সম্পূর্ণ সৈন্যদের জ্বালিয়ে দিয়েছিল, আর যার ফলে নিলফগার্ড সেখানে বিচ্ছিরিভাবে হেরে গিয়েছে। কিন্তু তারপর থেকে এই ইয়েনিফারকে পাওয়া যাচ্ছে না। টিসা পাগলের মতন খুঁজছে ইয়েনিফারকে, তবে তাকে খুঁজে পাচ্ছে না। উইচার এবং সিরি সেই স্থানে গিয়ে পৌঁছায়। সেও জানতে পারে যে ইয়েনিফার সেখানে নেই, এবং তারা অনুমান করছে যে সেই ঘটনার পর সম্ভবত ইয়েনিফার মারা গিয়েছে। তারপর গেরাল্ড অফ রিভিয়া অর্থাৎ আমাদের উইচার এবং সিরি তাদের যাত্রা শুরু করেছে। উইচার সিরিকে নিয়ে যাচ্ছে তার নিজের বাসস্থানে অর্থাৎ কেয়ার মোরান, যেখানে উইচাররা এই ঠান্ডার সময় গিয়ে বিশ্রাম নেয়। তারা একটা স্থানে ক্যাম্প খাটিয়েছে, যেখানে সিরি উইচারকে জিজ্ঞেস করতে থাকে যে কেন সে সিরির দায়িত্ব নিয়েছে। উইচার সম্পূর্ণ ব্যাপারটাই জানায় যে সেই ল অফ সারপ্রাইজ, যার কারণে সিরির সম্পূর্ণ ভার উইচারের উপর পড়েছে। তাদের যাত্রা পথে তারা লক্ষ্য করে যে একটি আধখাওয়া জন্তু সেখানে পড়ে রয়েছে। সম্ভবত সেটা একটা হরিণ, যেটাকে দেখে উইচারের যে ঘোড়া রয়েছে না অর্থাৎ রোজ, সে ভয় পেয়ে যায়। তখন উইচার তার একটি ম্যাজিকের মাধ্যমে তাকে শান্ত করে দেয়। এক টাইপের হ্যান্ড সাইন করে, যেটাকে বলা হয় অ্যাক্সি। এই গল্পে আমরা বহুবার দেখেছি যে গেরাল্ট তার হাতে বিভিন্ন ধরনের গেস্টারের মাধ্যমে এক ধরনের ম্যাজিক করে। আর এরকম ভাবে এক একটা হ্যান্ড সাইনের এক একটা নাম রয়েছে, যেগুলো উইচাররা ব্যবহার করে থাকে। সো গেরাল্ট সেই মৃত জন্তুটি শরীরটাকে পর্যবেক্ষণ করে বুঝে যায় যে এখানে কিছু একটা গড়বড় চলছে। তারা এই রাস্তা ধরে যেতে পারবে না, এবং অবশ্যই তাদের আশ্রয় নেওয়ার জন্য একটা জায়গা প্রয়োজন। তারপর তারা সেই স্থানটায় পৌঁছায় গল্পের শুরুতেই যেটা আমরা দেখলাম, অর্থাৎ একটা জন্তু কিছু মানুষকে নৃশংসভাবে যেখানে হত্যা করেছিল। একইভাবে সেই জায়গাটা সম্পূর্ণ খালি। গেরাল্ট তখন জানায় যে তার একটা বন্ধু রয়েছে যে সম্ভবত এখানে থাকে, তার বাড়িতেই তারা গিয়ে আশ্রয় নেবে। তারপর গেরাল্ট সিরিকে নিয়ে তার সেই বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছায়। বড় অদ্ভুত একটা জায়গা, চারিদিকে ভুতুরে ম্যাজিক হচ্ছে। আর সেই মুহূর্তে একটা জন্তুর মতন মানুষ গেরাল্টের উপর হামলা করে দেয়, তবে সেটা হামলা ছিল না। গেরাল্ট লক্ষ্য করে যে এটা তো তার সেই বন্ধুটা, যার নাম হচ্ছে নেভেলিন, যে একটা অভিশাপের কারণে বড় অদ্ভুত দেখতে হয়ে গিয়েছে। নেভেলিন তারপর তার বাড়িতে তাদের আশ্রয় দেয়, যেখানে তার কিছু ম্যাজিক ট্রিক আমরা দেখতে পাই। সে সিরির সাথে খুবই ভালো ব্যবহার করছে। সে সিরিকে গরম জলে স্নান করারও একটা ব্যবস্থা করে দেয়। তবে সিরি সেখানে অদ্ভুত কিছু একটা লক্ষ্য করতে পারে, যেন তাদের সিলিং এর উপর দিয়ে কেউ একটা দৌড়াদৌড়ি করছে। একই সাথে সে চেয়ারের উপরে একটি সাদা বস্ত্র লক্ষ্য করতে পারে। তবে আমরা এটাও লক্ষ্য করতে পারি যে সেই সিলিং এর উপরে সত্যি একজন ছিল, যে সিরির উপর নজর রাখছিল, আর যাকে অবশ্যই স্বাভাবিক মনে হচ্ছিল না। সো সেখানে ডিসকাস হচ্ছে যে কিভাবে নেভেলিন এবং গেরাল্টের মধ্যে বন্ধুত্ব হলো। আসলে ব্যাপারটা হচ্ছে, একটা সময় নেভেলিন তার নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য বেরিয়ে পড়ে একটি জন্তু, যেটাকে বলা হয় ওয়েভার্ন, তাকে শিকার করতে। দুর্ভাগ্যবশত সেই জন্তুর গুহাতে গিয়েই নেভেলিন পড়ে যায়। তবে সময় মতন গেরাল্ট সেখানে চলে আসে এবং সেই জন্তুটিকে হত্যা করে দেয়। তবে নেভেলিন তো নিজেকে প্রমাণ করতে গিয়েছিল সেখানে, সেই কারণে গেরাল্ট সেই জন্তুটির মাথা কেটে নেভেলিনের হাতে দিয়ে দেয় এবং তার পিতাকে বলতে বলে যে সে এই জন্তুটিকে শিকার করেছে। আর এটা আমাদের ইন্ডিকেট করে যে গেরাল্ট সত্যি মনের দিক থেকে অনেকটাই ভালো মানুষ। মানে অন্যান্য মানুষেরা যে মনে করে না যে উইচারদের কোনো ইমোশনস নেই, সেটা সম্পূর্ণ ভুল কথা। একই সাথে আমরা এটাও জানতে পারি যে নেভেলিন এরকম জন্তুর মতন কেন দেখতে হয়ে গিয়েছে। আসলে সে একটা সময় একটা পবিত্র মন্দিরে গিয়ে ভাঙচুর করেছিল, যার কারণে সেই মন্দিরের যে প্রিস্টেসরা ছিল বা সন্ন্যাসিনী যারা ছিল, তারা নেভেলিনকে অভিশাপ দিয়েছিল। তারপর থেকে সে এরকম হয়ে গিয়েছে। তারপর সেখানে তাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনাও হচ্ছে, লাইক এই কন্টিনেন্টে কিভাবে জন্তুদের সংখ্যা বেড়েই যাচ্ছে, চারিদিকে বিপদ, একই সাথে পাশের একটা গ্রাম সম্পূর্ণ ফাঁকা, যেটা আমরা দেখেছিলাম। নেভেলিন মনে করছে যে ওয়াইল্ড হান্টসরা আবার হয়তো ফিরে আসছে। কারা এই ওয়াইল্ড হান্টস? শর্টে তাদের বলা হয় রেড রাইডার্স, যারা মৃত। একটা সময় যুদ্ধে তারা মারা গিয়েছে। তবে এই মৃত সৈন্যদের একটা বাহিনী এখনো আকাশে মেঘের মধ্যে দিয়ে চলে বেড়ায়, এবং তারা যে স্থানেই আসে সেখানেই প্রলয় নেমে আসে। মানে আমি আপনাদের শর্টে বোঝালাম ব্যাপারটা, যদিও ব্যাপারটার সত্যতা এখনো সঠিকভাবে জানা যায়নি। তখন তারা আবার সেই বাড়ির সিলিং এর উপরে কিছু ধমধম আওয়াজ শুনতে পায়, যেন একটা বিড়াল দৌড়াদৌড়ি করছে। নেভেলিন জানে যে হ্যাঁ, তার বাড়িতে একটা পোষ্য রয়েছে, সেই হয়তো দৌড়াদৌড়ি করছে।
সেখানে লেভিন সিরিকে একটা লাইট শো দেখায়, যেখানে আমরা ফল অফ এল্ডার্স নামে একটা গল্প শুনতে পারি। ফল অফ এল্ডার্স মানে যখন এল্ডার্সরা এই ইউনিভার্স থেকে একেবারে প্রায় মুছেই যাচ্ছিল এবং মানুষদের রাজ শুরু হয়। একই সাথে সিরি নেভিলিনকে জিজ্ঞেস করে যে তার এই অভিশাপের কি কোনো কিওর নেই। নেভিলিন জানায় যে না, হয়তো নেই। তবে সিরি জানায় যে মোসাক তাকে বলেছিল যে একটা সময় একটা মানুষ যার মাথাটা হেজগের মতন ছিল, সে প্রকৃত ভালোবাসার কারণে তার অভিশাপ থেকে মুক্ত হয়ে গিয়েছিল। ব্যাপারটা কার কথা হয়তো আশা করি জানেন, এটা সিরির নিজেরই পিতার কথা বলছে। প্রথম সিজনেই আমরা যেটা দেখেছিলাম, সিরি এটাকে গল্প হিসাবে মনে করে, কিন্তু আসলেই যে এটা সত্যি সেটা সে জানে না। অন্যদিকে উইচার তার বাড়ির বাইরে বরফে কিছু পায়ের ছাপ দেখতে পায়, যেটা আচমকা গায়েব হয়ে গিয়েছে। মানে পায়ের ছাপটা একটা জায়গায় গিয়ে আর নেই। তার মনে সন্দেহ শুরু হয়। তবে সে নেভিলিনকে এই ব্যাপারে সরাসরি জিজ্ঞেস করতে পারবে না। সেই কারণে সে নেভিলিনের সাথে একটা খেলা খেলে, মানে একটা নির্দিষ্ট লক্ষ্যে তাদের ছুরি মারতে হবে। যে তার লক্ষ্যটা মিস করবে তাকে সত্য কথা বলতে হবে। আমরা দেখতে পাই উইচার সেখানে হেরে যাচ্ছে, যার কারণটা নেভিলিন সেখানে ম্যাজিক করছিল। উইচার বুঝে যায় যে সে ম্যাজিক করছে এবং অবশেষে উইচার সঠিক জায়গায় সেই ছুরিটা মেরে দেয় এবং নেভিলিনকে সত্যি কথাটা জিজ্ঞেস করে যে এখানে আসলে কি হচ্ছে। নেভিলিন কিছু একটা গোপন করার চেষ্টা করছে, তবে সে কথাটাকে ইগনোর করে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা এই এপিসোডের একটা ভয়ঙ্কর সিন দেখতে পাই, মানে একটা হরর সিনেমার আকার নিয়ে নেয় এটা। যেমনটা বলেছিলাম, নেভিলিনের বাড়ির সিলিং এর উপরে কি একটা দৌড়াদৌড়ি করছিল, যেটাকে সে বিড়াল বলেছিল, সেটা বিড়াল না। আমরা দেখতে পাই একটা মেয়ে ভূতের মতন সেখান থেকে নেমে আসে, সিরির সামনে সে চলে আসে। যখন সিরি ঘুমাচ্ছিল, সিরি ঘুম থেকে উঠে পড়ে। আমরা এটাও জানতে পারি যে সেই মেয়েটার নাম হচ্ছে ভেরেনা, যাকে দেখে তো মানুষ মনে হচ্ছিল না। সিরি তাকে জিজ্ঞেস করে যে সে কে। অন্যদিকে ভেরিনা তাকে টেলিপ্যাথির মাধ্যমে উত্তরটা দেয়, অর্থাৎ মনে মনে তার উত্তরটা দিয়ে দেয়। সিরি তো সেটা দেখে অবাক। সে জানায় যে সেও নাকি সিরির মতনই অনেকটা। তারপর সে সিরিকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গেরাল্ট সেই স্থানে পৌঁছায় যেখানে সে হিংস্র জন্তুটা সবাইকে হত্যা করেছিল এবং লক্ষ্য করে যে সেরকমেরই পায়ের ছাপ সেখানে রয়েছে, যেটা আর আচমকা নেই। সে বুঝতে পেরে যায় যে এটা যে জন্তু সে উড়তেও পারে। গেরাল্ট তৎক্ষণাৎ সিরির কাছে গিয়ে পৌঁছায় এবং তাকে বলে যে তাদের এখান থেকে বেরোতে হবে। সে তার পোশনসটাও পান করে নেয়, যেটির মাধ্যমে সে শক্তি পাবে। এবং তারপর যখন সে নেভিলিনকে ডাকতে যায়, সে লক্ষ্য করে যে নেভিলিন ঘুমাচ্ছে আর ভেরেনা নামক সেই মেয়েটি তার রক্তপান করছে। উইচার চলে আসে তাকে আটকানোর জন্য, আর তখনই ভেরেনা তার উপর হামলা করে দেয়। কে সেই ভেরেনা? এটা হচ্ছে একটি ভয়ানক জন্তু যাদের ব্রুক্সা বলা হয়। আর ব্যাস, তাদের দুজনের মধ্যে সেখানে শুরু হয়ে যায় ফাইট। অবশেষে ব্রুক্সা তার আসল আকৃতিতে চলে আসে এবং সে সিরিকে ধরে নেয়। গেরাল্টকে ভয় দেখাতে থাকে যে সে যদি না যায় তাহলে সে সিরিকে হত্যা করে দেবে। তবে সময় মতন নেভিলিন সেখানে চলে আসে, যে ভেরেনার পিঠে একটা স্পেয়ার ঢুকিয়ে দেয়। তবে আমরা লক্ষ্য করতে পারি সেই ব্রুক্সাটি তাতেও মরছে না। আমরা বুঝতে পারি যে নেভিলিন এবং সেই ব্রুক্সাটির মধ্যে একটা ভালোবাসা রয়েছে, ভালোবাসার সম্পর্ক। তবে গেরাল্ট সময় মতন সেই ব্রুক্সাটির গলাটা কেটে দেয়। তার কাটা গলাটা যখন বরফের মধ্যে গিয়ে পড়ে, সে মরার আগে সিরিকে একটাই কথা বলে দেয় যে গেরাল্ট একটা সময় সিরিকে হত্যা করার জন্য আসবে। অন্যদিকে ব্রুক্সা অর্থাৎ সেই ভেরিনার মৃত্যুতে নেভিলিন তো কান্নাকাটি করছে। যেমনটা বললাম যে তারা একে অপরকে ভালোবাসে এবং সেই ব্রুক্সার মৃত্যুর পরেই নেভিলিন তার আসল আকারে চলে আসে, অর্থাৎ তার অভিশাপ কেটে গিয়েছে। আপনাদের হয়তো মাথায় আসতে পারে যে নেভিলিনের অভিশাপ কিভাবে মুক্ত হয়ে গেল। প্রথম সিজনেই আমরা দেখেছিলাম যে প্রকৃত ভালোবাসার কারণে ডুনি নামক সেই মানুষটার অভিশাপ চলে গিয়েছিল। সিরি একই কথা নেভিলিনকেও জানিয়েছে, আর গল্পের শেষে সেটাই হয়। নেভিলিন সেই ভেরিনাকে প্রচন্ড ভালোবাসত, তবে সবাইকে বাঁচানোর স্বার্থে সে ভেরিনাকে হত্যা করে, নিজের ভালোবাসার স্যাক্রিফাইস দেয় সে। তো এই একটাই কারণ হতে পারে, এছাড়া তো আমার আর কিছু মনে হচ্ছে না। সে এক্সপ্লেইন করে সম্পূর্ণ ব্যাপারটা যে কিভাবে সে ব্রুক্সার সাথে তার বন্ধুত্ব হলো, অর্থাৎ সে একবার একটা জঙ্গলে গিয়েছিল যেখানে সে তাকে আহত অবস্থায় পেয়েছিল ইত্যাদি। একই সাথে এটাও রিভিল করে যে তাকে কে অভিশাপ দিয়েছিল। অবশ্যই সেই প্রিস্টেসগুলো তাকে অভিশাপ দিয়েছিল, তবে তাদের মন্দিরটা ভাঙার জন্য নয়, বরং নেভিলিন একটা সময় সেই প্রিস্টেসদের ধর্ষণ করেছিল। তাই যাকে আমরা এতক্ষণ ধরে ভালো ভাবছিলাম সে একেবারেই ভালো মানুষ না। তার এই অভিশাপের কারণে সে কোনোদিন মরতে পারতো না। সে বহুবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। তবে তারপরে সেই ব্রুক্সার সাথে তার একটা ভালোবাসা হয়ে যায়। ব্রুক্সাকে শক্তি যোগানোর জন্য তাকে রক্তপান করতে হয়, সেই কারণেই সে নেভিলিনের রক্তপান করত। অবশ্যই নেভিলিন ছিল অমর, সে মরতো না, সেই কারণে ব্রুক্সা রোজ তার রক্তপান করে নিজের শক্তিটা যোগাতো। সিরি এবং গেরাল্ট তার এই সম্পূর্ণ কথাটা শুনতে পায় এবং ঘৃণার চোটে সেখান থেকে চলে যায়। নেভিলিন গেরাল্টকে বলে যে তাকেও হত্যা করে দেওয়ার জন্য। তবে গেরাল্ট জানায় যে সে এখন মর্টাল হয়ে গিয়েছে, অর্থাৎ একটা সাধারণ মানুষ, সে এখন চাইলে আত্মহত্যা করতে পারে। তারপর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সম্পূর্ণ ব্রাদারহুডের টিমকে দেখতে পাই। ট্রিস মারিগোল্ডও সেখানে ছিল, যে প্রচণ্ড আহত ছিল। যেমনটা দেখেছিলাম তার গায়ে আগুন লেগে গিয়েছিল, তবে টিসা ডিভারিস তার ম্যাজিকের মাধ্যমে তার ক্ষতস্থানটি ঠিক করে দেয়। আমরা সেখানে আর্টোরিয়াসকেও দেখতে পাই, অর্থাৎ সেই ব্রাদারহুডের মেন যে লোক আছে সে। আর আমরা এটাও জানতে পারি যে ফ্রিঞ্জিলা তার ভাগ্নি, যে নিলফগার্ডের হয়ে এখন কাজ করে।
সো নিলফগার্ড তো হেরে গিয়েছে, তবে তাদের যে আর্মি জেনারেল ছিল না, অর্থাৎ কাহির বা যাকে ব্ল্যাক নাইট বলা হয়, সে ধরা পড়ে গিয়েছে। টিসা তার কাছে যায়, সে জানতে চায় যে তার প্রিয় ছাত্রী অর্থাৎ ইয়েনিফার এখন কোথায়। অন্যদিকে কাহির তো তাকে কিছুই বলে না, বরং তাদের মুখে একটাই কথা আমরা বারবার শুনতে পারি, সেটা হচ্ছে হোয়াইট ফ্লেম, অর্থাৎ তাদের যে রাজা। এই গোটা সিরিজে আমরা বুঝতে পারি যে নিলফগার্ডের লোকেরা তাদের রাজাকে কতটা ভালোবাসে, মানে কতটা সাপোর্ট করে থাকে। টিসা জানার চেষ্টা করে যে কাহির কি কি কথা লুকিয়ে রেখেছে, সেই কারণে তার উপরে এক ধরনের ম্যাজিক করে যেটা দেখতে সত্যি ভয়ানক ছিল। অর্থাৎ তার মস্তিষ্কের মধ্যে কি কি স্মৃতি রয়েছে, সে কি কি কথা লুকিয়ে রেখেছে সেগুলোকে জোর করে বার করার চেষ্টা করে। তবে আমাদের ইয়েনিফার কি এত সহজেই মরে যাবে? একেবারেই না। যে কয়জন নিলফগার্ডিয়ান আর্মি পালিয়েছিল তারা ইয়েনিফারকে সেখান থেকে ধরে নিয়ে গিয়েছে। তো আমরা এখন বলতে পারি নিলফগার্ডের হাতে এই মুহূর্তে ইয়েনিফার রয়েছে, অন্যদিকে ব্রাদারহুডের কাছে নিলফগার্ডদের যে আর্মি জেনারেল ছিল অর্থাৎ কাহির, সে রয়েছে। যে ইয়েনিফার সেই কেওস ম্যাজিক ইউজ করার কারণে তার সব শক্তি চলে গিয়েছে, সে এখন ম্যাজিক করতে পারছে না। প্রথম সিজনেই আমরা দেখেছিলাম যে ম্যাজিক করতে হলে তার একটা দামও চোকাতে হয়। সেখানে ফ্রিঞ্জেলার মুখেও আমরা একই কথা শুনি যে সে তাদের যে বস রয়েছে, মানে যে রাজা রয়েছে অর্থাৎ এমির, তাকে কতটা সাপোর্ট করে। তো তারা ইয়েনিফারকে নিয়ে যাচ্ছে নিলফগার্ডে। সেই মুহূর্তে তাদের কনভয়ের উপরে কেউ একজন হামলা করে দেয়, প্রত্যেকটা সৈন্যকে তারা হত্যা করে ফেলে এবং ইয়েনিফার এবং ফ্রিঞ্জিলাকে সেখান থেকে নিয়ে চলে যায়। দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা ইয়েনিফারকে দেখি যে সে একটা স্বপ্ন দেখছে, সে অন্তঃসত্ত্বা, তার এবং গেরাল্ডের একটা সন্তানও হয়েছে। যেমনটা বলেছিলাম, ইয়েনিফার বরাবরই চায় মা হতে, তবে সে তো আর মা হতে পারবে না। সে তার স্বপ্নের মধ্যেই দেখে তার বাচ্চাটা মারা যায়, তবে একটা অদ্ভুত ক্যারেক্টার সে তার স্বপ্নে দেখতে পায়। লাল পোশাক পরা ছিল এবং তারপর তার ঘুম ভেঙে যায়। সে পাশে ফ্রিঞ্জিলাকেও দেখতে পায়, সেও একটা দুঃস্বপ্ন দেখছে। তারা দুজনেই ঘুম থেকে উঠে পড়ে এবং লক্ষ্য করে যে এলফরা তাদের কিডন্যাপ করে নিয়েছে। তাদের একটা অদ্ভুত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে, যে স্থানটা একেবারে আরিটুজার মতন দেখতে। যদি আপনাদের বলে দিই, আরিটুজা বা সেই স্থান যেটাই হোক, সব জায়গাগুলোই কিন্তু এলফরাই আগে বানিয়েছিল। সেই এলফদের বর্তমান লিডারকে আমরা দেখতে পাই, একজন মেয়ে যার নাম হচ্ছে ফ্রান্সিসকা। তবে আমি তো বলেছিলাম এলফদের লিডারের নাম ফিলাভেন্ড্রেল। আসলে ব্যাপার হচ্ছে কি, এলফরা একটা সময় মানুষদের থেকে যুদ্ধে হেরে গিয়েছিল, যেমনটা বলেছিলাম কুইন ক্যালেন্থিন তাদের হারিয়ে দিয়েছিল। তারপর থেকেই ফিলাভেন্ড্রেল সব সাপোর্ট হারিয়ে যায় এবং এলফরা বর্তমানে ফ্রান্সিসকাকে সাপোর্ট করছে। ফ্রান্সিসকা ফিলাভেন্ড্রেলকে জানায় যে এই মেয়ে দুটোকে এখানে কেন এনেছে, তাদের দিয়ে কী কাজ হবে। অন্যদিকে ইয়েনিফারও বলতে থাকে যে সেও একটা এলফ, মানে কোয়ার্টার এলফ, যেমনটা আমরা আগের গল্পেই জেনেছি। তখন ফ্রান্সিসকা তার উপরে রেগে মেগে বলতে থাকে যে তুমি এলফ না, তুমি কি এলফদের গানগুলো জানো, তাদের যে পূর্বপুরুষ ছিল তাদের কি স্মরণ করো, এসব নানান কথা বলতে থাকে। সো তারপর ইয়েনিফার এবং ফ্রিঞ্জিলাকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে এবং আমরা জানতে পারি যে তারা দুজনেই এক অদ্ভুত ধরনের স্বপ্ন দেখেছে। আমরা দেখতে পাই ইয়েনিফার তার স্বপ্নে লাল পোশাকে একজন মেয়েকে দেখতে পায়, ঠিক তেমনি ফ্রিঞ্জিলাও তার স্বপ্নে এরকমই একটা পোশাকে একজনকে দেখেছে, ঠিক অন্য রঙের যদিও, তবে তারা দুজনই একই স্বপ্ন না। একই সাথে এলফদের যে লিডার বর্তমানে অর্থাৎ ফ্রান্সিসকা, সেও ওরকম ধরনেরই একটা স্বপ্ন দেখেছে এবং সে মনে করছে তার স্বপ্নে যে এসেছিল সেটা সম্ভবত এলফদের যে পুরনো প্রফেট রয়েছে সে, যার নাম হচ্ছে ইথলিন। কে সেই ইথলিন? ইথলিন হচ্ছে একটা প্রফেট যে একটি ভবিষ্যৎবাণী করেছিল। কি সেই ভবিষ্যৎবাণী, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, একটা সময় সম্পূর্ণ ইউনিভার্সটা বরফে ঢেকে যাবে, প্রত্যেকটা মানুষের বিনাশ হবে, শুধুমাত্র এলফরাই সেখানে বেঁচে থাকবে। আর ফ্রান্সিসকা সেই দিনটারই অপেক্ষা করছে। তখন ফিলাভেন্ড্রেল ইয়েনিফার এবং ফ্রিঞ্জিলার কাছে যায়, সেখানে তারা দুজনই ফিলাভেন্ড্রেলকে বলতে থাকে যে তাদের প্রত্যেকেরই একই স্বপ্ন আসছে, এটার একটা কোনো কারণ হতে পারে। একই সাথে ফ্রান্সিসকা যে বরাবরই অন্তঃসত্ত্বা হতে চায়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, বিগত কয়েক বছর ধরে এলফদের কোনো সন্তান হয়নি, তারা বিলুপ্ত হতে চলেছে। তো সম্ভবত তাদের এই স্বপ্নের সাথে কোনো একটা কানেকশন হতে পারে। তবে ফিলাভেন্ড্রেল তাদের কথাটা ইগনোর করে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা ফ্রিঞ্জিলা এবং ইয়েনিফারকে একটা স্থানে নিয়ে যায়। আমরা সেখানে দেয়ালের মধ্যে অনেক ছবিও আঁকা দেখতে পাই, যেটা হচ্ছে কনজাংশন অফ দ্য স্পিয়ার্স। প্রথম সিজনেই সেই ব্যাপারটা আমি এক্সপ্লেইন করেছি। কি সেই জিনিসটা, যখন অনেকগুলো ডাইমেনশন একে অপরের সাথে ধাক্কা খায় এবং অন্যান্য ডাইমেনশনে যেসব জন্তু জানোয়ারগুলো ছিল সেগুলো এই ইউনিভার্সের মধ্যেও চলে আসে। সেই কারণেই তো আমরা চারপাশে বিভিন্ন ধরনের প্রাণী, যেমন মানুষ, এলফ, ডর্ফ, এছাড়াও বিভিন্ন জন্তুদেরও দেখতে পাচ্ছি। তখন ফ্রান্সিসকা সেই স্বপ্নটা নিয়ে আলোচনা করতে থাকে যে তারা কি কি দেখেছে স্বপ্নেও ইত্যাদি ব্যাপার। ফ্রান্সিসকা তো মনে করছে তাদের সেই প্রফেট অর্থাৎ ইথলিন তার স্বপ্নে এসেছিল, তবে সেটা একেবারেই না। ফ্রিঞ্জিলা মনে করতে থাকে যে এটা সম্ভবত সেই ডেথলেস মাদার অর্থাৎ ভলেট মেয়ে। ডেথলেস মাদারকে একটা ওল্ড গড হিসাবে ধরা হয়, তবে তার শক্তিটা সত্যি খুবই ভয়ানক। সে মানুষদের মধ্যে থাকা ভয়, হিংসা, রাগ, খুশি এগুলো শোষণ করে বেঁচে থাকে।
সো সেখানে তারা কিছু এল্ডার ওয়ার্ড দেখতে পায়, সেগুলো পড়ার পর সেখানে একটা সিক্রেট দরজা খুলে যায় এবং তারা তিনজনই সেই দরজা থেকে ভেতরে প্রবেশ করতে থাকে। তারা শুনতেও পায় যে তাদের কেউ একজন যেন ডাকছে সেখানে, এবং সেখানে প্রবেশ করার পর তারা লক্ষ্য করে যে সেখানে একটা ছোট কুড়ে ঘর মতন রয়েছে যেটা জ্যান্ত, মানে তাদের দিকে ঘুরে তাকায়। আর তার ভেতরে প্রবেশ করার পর তাদের তিনজনের সাথে অর্থাৎ ফ্রেঞ্জিলা, ইয়েনিফার এবং ফ্রান্সিসকা, তাদের তিনজনের সাথে কিছু অদ্ভুত জিনিস হতে থাকে। ইয়েনিফার সেখানে একটি বাচ্চা মেয়েকে দেখছিল যে ইয়েনিফারকে বোঝাচ্ছে যে সে কিভাবে তার নিজের শক্তিটা হারিয়েছে ইত্যাদি ব্যাপার। অন্যদিকে ফ্রিঞ্জিলা তার যে গুরু রয়েছে অর্থাৎ হোয়াইট ফ্লেম তাকে দেখছে যে ফ্রিঞ্জিলাকে নানান ধরনের উপদেশ এবং আদেশ করতে থাকে। অন্যদিকে ফ্রান্সিসকা দেখছে তাদের সেই প্রফেট অর্থাৎ ইথলিনকে, যে কিভাবে সে এলফদের টিকিয়ে রাখতে পারবে বা তাদের সেই ভবিষ্যৎবাণীটি কিভাবে পূরণ হবে। একই সাথে ফ্রান্সিসকা এটাও চায় যে তার একটা সন্তান হোক এবং সে একটা বয়স্ক মহিলার সব কথাগুলো শুনতে থাকে, মানে যে যে উপদেশগুলো দেয় সেগুলো শুনতে থাকে যে তাকে কি কি করতে হবে। তবে সেখানে সেই মানুষটার আসল আকারটা আমরা দেখতে পাই। ইয়েনিফার তার আসল আকৃতিটা দেখতে পারে, যেটা সম্ভবত সেই ডেথলেস মাদার, যে এক একটা মানুষের মনের সাথে খেলছে। পরের দিন ইয়েনিফারের হুঁশ আসে এবং সে লক্ষ্য করতে পারে যে ফ্রান্সিসকা এবং ফ্রিঞ্জিলা তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে। ফ্রান্সিসকা তার সব এলফদের নিয়ে নিলফগার্ডে যাচ্ছে। কেন, ব্যাপারটা আমি শর্টে বুঝিয়ে দিই। ফ্রিঞ্জিলার স্বপ্নে সে তার গুরুদেব অর্থাৎ হোয়াইট ফ্লেমকে দেখতে পায়, যে তাকে জানায় যে সেই এলফদের সাথে একটা অ্যালায়েন্স করতে, তাদের সাথে একটা দল গঠন করতে। যদিও কেন সেটা এখনো স্পেসিফিকভাবে বলা হয়নি। অন্যদিকে ফ্রান্সিসকাকে সেই ইথিলিন বলেছে যে নীলফগার্ডের সাথে অ্যালায়েন্স করতে। ফ্রান্সিসকা সেই সব কাজগুলো করে যেগুলোর মাধ্যমে তার বাচ্চা হতে পারে। একই সাথে সেই ভবিষ্যৎবাণীটারও কথা হয়তো মনে রয়েছে যে সবকিছু বরফে ঢেকে যাবে এবং একমাত্র এলফরাই বাঁচবে। ফ্রান্সিসকা জানায় যে নীলফগার্ড যদি তাদের সাহায্য করে তাহলে সেই সময় যখন সব মানুষ মারা যাবে তখন সব নীলফগার্ডের লোকেদের আশ্রয় দেবে এই এলফরা, অর্থাৎ শুধু নীলফগার্ডিয়ানরা বাঁচবে, বাকি সব মানুষরা মরে যাবে, এই আর কিছুই না। সো এইভাবেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়েনিফার এইসব জিনিস দেখে তো একেবারেই অবাক যে এরা পাগল টাগল হয়ে গেল নাকি, একটা ভুলভাল স্বপ্নে এরা বিশ্বাস করছে। অন্যদিকে আমাদের গ্যারাল্ট অফ রিভিয়া সিরিকে নিয়ে তার বাসস্থানে এসে পৌঁছেছে, অর্থাৎ কেয়ার মোরান। সেটা হচ্ছে উইচারদের স্কুল, যেখানে উইচারদের তৈরি করা হয়। তবে উইচারদের সংখ্যা বর্তমানে কমে কমে একেবারে শেষের মুখে রয়েছে। সে স্কুলের মধ্যে সব অন্যান্য উইচারদেরও আমরা দেখতে পাই যারা গ্যারাল্টের বন্ধু। যেমনটা বলেছিলাম, এই শীতের সময় তারা এখানে আসে বিশ্রাম নেওয়ার জন্য, তাদের শরীরটাকে ঠিক করে নেওয়ার জন্য। একই সাথে তারা যেসব এলিক্সিয়ার পোশনসগুলো ব্যবহার করে সেগুলোকে রিফিল করার জন্য। গ্যারাল্টের দুই বন্ধু ল্যাম্বার্ট কোয়েন একই সাথে তাদের যে গুরু যে তাদের ট্রেনিং দিয়েছে অর্থাৎ ভেসিমির, সেও সেখানে উপস্থিত ছিল। তারা আনন্দ উল্লাস করছে এবং একই সাথে সিরিও সেখানে উপস্থিত ছিল, যার সাথে অন্যান্য উইচারও খুব ভালোই ব্যবহার করছে। আর সেই মুহূর্তে গ্যারাল্টের পুরনো আর একটা বন্ধু অর্থাৎ আর একটা উইচার যার নাম হচ্ছে এস্কেল সেখানে এসে উপস্থিত হয়। সে একটা জন্তুকে হত্যা করে এসেছে যার নাম হচ্ছে লেশি। তবে প্রত্যেকে খুবই কনফিউজ যে লেশি কোথা দিয়ে আসলো, মানে সেই জন্তুটাকে বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে না। তারা ভাবছে হয়তো তারা বিলুপ্ত হয়ে গিয়েছে। একই সাথে লেশিকে হত্যা করারও একটা নিয়ম রয়েছে, কিন্তু এস্কেল তাকে সেইভাবে হত্যা করেনি। তারপর আমরা গ্যারাল্টকে দেখি সে প্র্যাকটিস করছে, তার গুরু অর্থাৎ ভেসেমিরের সাথে সে কথা বলে এবং সেই চাইল্ড অফ সারপ্রাইজ নিয়ে আলোচনা হয়। মানে গ্যারাল্ট যে সেই স্কুলে বাচ্চা মেয়েটিকে নিয়ে চলে এসেছে সেই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, আর কিছুই না। অন্যদিকে সিরিকে এস্কেল ভয় দেখাতে থাকে, খুব বাজে বাজে কথা বলতে থাকে, যে ব্যাপারটা খুবই অদ্ভুত, কারণ এস্কেল কিন্তু খুবই ভালো একটা মানুষ। একই সাথে গ্যারাল্টের সাথে তার কিন্তু খুব ভালো বন্ধুত্ব ছিল। তারপর গ্যারাল্ট সেই ল্যাশির টুকরোটা ভালো মতন এক্সামিন করে দেখছে, যেটাকে এস্কেল স্বীকার করেছিল। অন্যদিকে সিরি তার পাশে রয়েছে, যে নানান ধরনের তাকে প্রশ্ন করতে থাকে। অবশ্যই সিরির মনেও গ্যারাল্টের মতনই একটা ভালো উইচার হওয়ার ইচ্ছা রয়েছে, যেটা গল্পের পরেই সে প্রকাশ করবে। অন্যদিকে সেই হল ঘরে চরম চেঁচামেচি হচ্ছে, অন্যান্য উইচাররা চরম ফুর্তি করছে সেখানে। গ্যারাল্ট বলেছিল সিরিকে ঘরের মধ্যেই থাকতে, তবে সিরি ঘরের মধ্যে ছিল না। যেমনটা হয় একটা বাচ্চাকে জোর করে আটকে রাখাও সম্ভব না, আর যেটা ভেসিমির বুঝতেও পারে। এবং সিরি যাতে বোর না হয় সেই কারণে ভেসিমির তাকে একটা স্থানে ঘুরতে নিয়ে যায়, তাকে উইচারদের সম্পর্কে বোঝায়। আমরা ক্লিফ নামক একটা উইচারের নাম শুনতে পারি, যে এই স্কুলের প্রথম উইচার ছিল অর্থাৎ ভেসিমিরেরও আগে। অন্যদিকে ড্যাগলেন নামক আরেকজন উইচারকেও দেখতে পাই যে মারা গিয়েছে, কারণ একটা সময় মানুষেরা এই কেয়ার মোরান নামক স্কুলের উপরে আক্রমণ করে দিয়েছিল। বহু উইচারকে তারা এখানে হত্যা করেছে। অন্যদিকে এস্কেল একটা মেয়ের সাথে ফুর্তি করছে, তবে আমরা লক্ষ্য করতে পারি তার পিঠের মধ্যে কেমন একটা ইনফেকশন হয়েছে, যেখান থেকে একটা গাছের শিকড়ের মতন জিনিস বেরিয়ে আসছে। আমরা বুঝতে পারি যে এস্কেল ইনফেক্টেড। কে ইনফেক্টেড করেছে? সে লেশি নামক সেই জন্তুটি। তবে কিভাবে? অন্যদিকে ভেসিমির গ্যারাল্টকে জিজ্ঞেস করতে থাকে যে সিনটার উপরে যখন ইলফগার্ড আক্রমণ করলো তখন অত লোকের মধ্যে দিয়ে সিরি বেঁচে পালালো কি করে, অর্থাৎ সিরির মধ্যে যে সেই পাওয়ারটা রয়েছে এই ব্যাপারে কিন্তু এখনো কেউ জানে না।
সেই মুহূর্তে তাদের ঘরের মধ্যে যেসব মেডেলিয়ানগুলো রয়েছে না সেগুলো কাঁপা শুরু করে। যেমনটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যখনই আশেপাশে কোনো ম্যাজিক বা কোনো সুপার ন্যাচারাল জিনিস কিছু আসে তখন উইচাররা গলায় যে লকেটটা পড়ে সেটা সিগন্যাল দিতে থাকে। তারা বুঝতে পারে কোনো একটা বিপদ এসেছে। প্রত্যেকে নিরাপদ স্থানে লুকিয়ে পড়ে এবং গেরাল্ট যখন পর্যবেক্ষণ করতে যায় যে অ্যাকচুয়ালি কি হয়েছে, সে লক্ষ্য করে যে সেখানে একটা বৃহৎ আকার লেসি চলে এসেছে, যেটা আর কেউ নয়, সেটা তার বন্ধু এস্কেল। সেখানে তাদের মধ্যে শুরু হয়ে গিয়েছে লড়াই। একই সাথে ভেসিমিরও সেখানে চলে এসেছে গেরাল্টকে সাহায্য করার জন্য এবং অবশেষে একদম সঠিক কায়দায় গেরাল্ট সেই ল্যাশিকে হত্যা করে। সঠিক কায়দা বলতে তার একটা ম্যাজিকের মাধ্যমে তাদের তলোয়ারটিকে সম্পূর্ণ আগুনে জ্বালিয়ে দেয় এবং সেই ল্যাশির বুকের মধ্যে সেটা ঢুকিয়ে দেয়, আর এইভাবেই তাকে মারাই সম্ভব। প্রত্যেকটা উইচার শোক পালন করছে। অন্যদিকে গেরাল্ট সিরিকে তলোয়ারবাজি শেখানোর চেষ্টা করছে, কারণ ভেসিমির তাকে বলেছে যে গেরাল্ট সবসময় থাকবে না সিরিকে রক্ষা করার জন্য। সেই কারণে সিরিকে এমনভাবে তৈরি করতে হবে যাতে সে তার নিজেরই রক্ষা নিজেই করতে পারে। তৃতীয় এপিসোড শুরু হয়। আমরা দেখতে পাই যে সিরির ট্রেনিং সেম ভাবে চলছে, সে জোর কদমে চেষ্টা করছে। অন্যদিকে ল্যাম্বার্ট এবং কোয়েন তারা গেরাল্টকে দোষ দিচ্ছে যে সে এস্কেলকে হত্যা করেছে, মানে ব্যাপারটা তারা একটু ঠাট্টা করছে। তবে গেরাল্টের কাছে জিনিসটা খারাপ লাগে, কারণ এস্কেল তার নিজের একটা ভালো বন্ধু ছিল। অবশ্যই তার কাছে কোনো রাস্তা ছিল না বলেই সে এস্কেলকে হত্যা করেছে। তারা এস্কেলের মৃতদেহটাকে পর্যবেক্ষণ করছে এবং ভেসিমিরের সাথে আলোচনা করছে যে কিভাবে এরকম একটা ইনফেকশন এখানে হলো। মানে এর আগে তো তারা এরকম কোনোদিনই দেখিনি যে একটা ল্যাশি একটা উইচারকে ইনফেক্টেড করে দিয়েছে। কিছু একটা গড়বড় হচ্ছে যেটার ব্যাপারে তারা জানে না। অন্যদিকে সিরি তো তার প্র্যাকটিস করছে, তবে ল্যাম্বার্ট এবং কোয়েন সেখানে চলে আসে। ল্যাম্বার্ট সিরিকে নানানভাবে টিপ্পনি করতে থাকে যে ওরকম একটা ছোট পুতুলের উপরে প্র্যাকটিস তো সবাই করতে পারে। সিরি একটি রাজকন্যা, সেই কারণে আসল প্র্যাকটিস যেমন হয় সেটা সে করতেও পারবে না, যেটা সিরির একেবারে মনে লেগে যায় এবং তাকে সেই ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যায় যেখানে উইচারদের ছোট থেকে প্র্যাকটিস করানো হতো। তবে সিরি দৃঢ় সংকল্প তো নিয়ে রেখেছে যে সে একটা উইচার হয়েই ছাড়বে এবং সেখানে নেমে যায় প্র্যাকটিস করতে। তবে বহুবার সে ব্যর্থ হয়। অন্যদিকে গেরাল্ট এবং ভেসিমির এস্কেলের মৃতদেহটি একটি পাহাড়ের গুহার মুখে রেখে দেয়, যেখানে কিছু উলফ চলে আসে যারা সম্ভবত এস্কেলের মৃতদেহটি খেয়ে নেবে। সম্ভবত এটা তাদের রিচুয়ালস, যে কোনো উইচার মারা গেলে তার দেহটি তারা সেই গুহার মুখে রেখে আসে, যেটা আমার মনে হয়। এখন অন্য কোনো থিওরি থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সো সিরি তো সেখানে প্র্যাকটিস করে যাচ্ছে এবং সেই প্র্যাকটিসের দরুন বহু আঘাত তার গায়ে লাগে এবং তার হাত থেকে রক্ত পর্যন্ত পড়ে। আর এই রক্ত পড়ার সিনটা একটু মাথায় রাখবেন। পরে গেরাল্ট এবং ভেসিমির সেখানে ফিরে আসে এবং জানতে পারে যে সিরি চলে গিয়েছে সেই ভয়ানক প্র্যাকটিস করতে। তারপর তারা সেই প্র্যাকটিস গ্রাউন্ডে চলে আসে এবং দেখতে পায় যে সিরি সেখানে চরম প্র্যাকটিস করছে। বহুবার সে ব্যর্থ হয়েছে, তা সত্ত্বেও সে হার মানেনি এবং অবশেষে সাফল্যের অনেক কাছে এসে সে ব্যর্থ হয়ে যায়। গেরাল্ট জানায় যে সেই সাফল্যের অনেকটাই কাছে চলে এসেছিল। সে সিরির ক্ষত স্থানগুলোতে মলম লাগিয়ে দেয়। তবে সিরি এসব রাজকীয়তা একেবারেই পছন্দ করছে না। সে উইচারদের মতন রাফ অ্যান্ড টাফ হতে চায়। সে চায় যাতে গেরাল্ট তাকে নিয়ে একটু কম চিন্তা করুক। অন্যদিকে গেরাল্ট লক্ষ্য করে যে সিরির ঘরের মধ্যে দেয়ালে এক ধরনের ফাটল ধরেছে, যার মধ্যে কিছু গাছের শিকড় রয়েছে। ঠিক তেমনই গাছের শিকড় যেমনটা সেই ল্যাশি নামক জন্তুটির গায়ে থাকে। গেরাল্ট তারপর সিরিকে জিজ্ঞেস করে যে সে ইদানিং কি কোনো অদ্ভুত স্বপ্ন দেখছে বা কিছু একটা হচ্ছে তার সাথে। সিরি সত্যি কথাটা জানায় যে সে স্বপ্নে দেখে যে কেউ একজন তাকে টেনে নিয়ে সেই জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। গেরাল্ট তারপর সিরিকে নিয়ে সেই জঙ্গলে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে সত্যি একটা লেশিকে তারা দেখতে পায়। তবে একটা অদ্ভুত জন্তু সেখানে চলে আসে, যে লেশিকে হত্যা করে তাদের উপরে চলে আসে হামলা করার জন্য। যে জন্তুটার ব্যাপারে গেরাল্ট কিছুই জানে না, তবে অবশেষে গেরাল্ট সেই জন্তুটিকে মারতে সক্ষম হয়। অন্যদিকে ব্রাদারহুড অফ সসারাররা ইস্ট্রেটকে জিজ্ঞেস করতে থাকে যে নিলফগার্ডের সম্পর্কে সে কি জানে। মানে আমরা তো দেখেছিলাম যে একটা সময় ইস্ট্রেট সে নিলফগার্ডের হয়ে কাজ করছিল সেই নাজির নামক জায়গাটিতে। তবে ইস্ট্রেট জানায় যে না, সে কিছুই জানে না। অন্যদিকে সেখানে এই ব্যাপারটা নিয়েও আলোচনা হচ্ছে যে নিলফগার্ড এলফদের সাথে অ্যালায়েন্স করেছে, মানে তাদের সাথে একটা বন্ধুত্ব করেছে। সো সেখানে তাদের এই নিয়ে আলোচনা হচ্ছে যে এলফরা আমাদের শত্রু না। অন্যদিকে স্ট্রেগোবর সে তো এলফদের হত্যা করেই ছাড়বে, মানে সে এলফদের পছন্দ করে না। আর সেই মুহূর্তে ইয়েনিফার সেখানে এসে উপস্থিত হয়, যাকে দেখতে পেয়ে টিসায়া একেবারে কেঁদে দেয়। যেমনটা বলেছিলাম, ইয়েনিফারকে টিসায়া প্রচণ্ড ভালোবাসে। তারপর টিসায়া ইয়েনিফারের সাথে সাক্ষাৎ করে এবং আমরা বুঝতে পারি সেই ব্যাটেল অফ সোডেন হিলে ইয়েনিফারের আগুনের কারণেই কিন্তু নিলফগার্ডরা হেরে গিয়েছিল, কিন্তু এই সত্যিটা কেউ জানে না। লোকে মনে করতে থাকে যে সম্ভবত লড়াই করে নিলফগার্ডদের হারানো হয়েছে। সত্যটাকে গোপন করে রাখা হয়েছে যাতে টিসায়াকে কাউন্সিলে একটা উচ্চ সিংহাসন দেওয়া হয়, মানে রাজনীতি কোন লেভেলে গিয়ে পৌঁছেছে। ইয়েনিফার তার বাকি বান্ধবীদের সাথেও সাক্ষাৎ করে যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তবে ইয়েনিফার তাদের লজ্জায় বলতে পারছে না যে সে তার শক্তিটাকে হারিয়ে ফেলেছে, সে আর ম্যাজিক করতে পারে না।
অন্যদিকে স্ট্রেগোভার সবাইকে একটা ডেমনস্ট্রেশন দিতে থাকে। আসলে যেমনটা বলেছিলাম, সে এলফদের একেবারেই পছন্দ করে না বা তাদের বিশ্বাস করে না। উদাহরণস্বরূপ সেখানে ফ্যালকা নামক একটি মেয়ের কথা শোনায়, যে ছিল একটা কোয়ার্টার এলফ, অর্থাৎ অর্ধ এলফের রক্ত, যে তার পাওয়ার দিয়ে সম্পূর্ণ মেথি নামক স্থানটিকে একেবারে জ্বালিয়ে দিয়েছিল। আর স্ট্রেগোভার সেই স্থানে উপস্থিত ছিল, যার কারণে তার হাত দুটো নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ এখন যে তার হাত দুটো রয়েছে সেটা নকল, ম্যাজিকের কারণে ওরকম দেখাচ্ছে। তবে স্ট্রেগোভার এই কথাগুলো এই কারণে বলছে যে এলফদের বিশ্বাস করা যায় না, তারা যখন তখন যা খুশি করতে পারে। অর্থাৎ ইয়েনিফার এই মুহূর্তে তাদের সাথে রয়েছে, যার মধ্যে এলফের রক্ত রয়েছে, সেও চাইলে যখন তখন যা খুশি করে দিতে পারে। ইয়েনিফারকে তখন ডিফেন্ড করার জন্য এই স্ট্রিট চলে আসে। যেমনটা জানতাম, এই স্ট্রিট কিন্তু ইয়েনিফারকে ভালোবাসে। সে জানায় যে যাত্রার সাথে ইয়েনিফারের তুলনা করা যায় না, ইয়েনিফার সবার সাথে এরকম করবে না। তারপর ইয়েনিফার ব্ল্যাক নাইটকেও দেখতে পায়, অর্থাৎ কাহিরকে, যাকে সেই জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এবং ইয়েনিফার এটাও জানতে পারে যে ফ্রিঞ্জেলা ইয়েনিফারকে দেখে হিংসা করতো যখন তারা এই স্কুলে পড়াশোনা করতো। তো ইয়েনিফার তারপর সেখান থেকে যাচ্ছে, তবে স্ট্রেগোভার ফাইনালি তার মুখোমুখি দাঁড়ায়। যেমনটা বলেছিলাম, স্ট্রেগোভার ইয়েনিফারকে বিশ্বাস করতে পারছে না, সেই কারণে তার মাথা থেকে সব স্মৃতিগুলো দেখার চেষ্টা করে যে ইয়েনিফারের মনের মধ্যে কি কি আছে। সে দেখতে পায় যে এলফরা তাকে ধরে নিয়ে গেছিল ও নানান জিনিস। তবে সেই মুহূর্তে টেসা সেখানে চলে আসে এবং স্ট্রেগোভারকে আটকে দেয়। সেখানে কাউন্সিল বসে এবং স্ট্রেগোভারকে দোষারোপ করা হচ্ছে, কারণ ইয়েনিফারের ইচ্ছার বিরুদ্ধে সে জোর করে কেন ইয়েনিফারের সাথে এটা করলো। অন্যদিকে স্ট্রেগোভারও বলতে থাকে যে সেই সোর্ডেন হিলের যুদ্ধ থেকে সে কিভাবে বেঁচে ফিরলো। একই সাথে সে ইয়েনিফারের একটু স্মৃতি ঘেটে দেখেছে যে তাকে এলফরা ধরে নিয়ে গিয়েছিল, সে এলফদের থেকে কিভাবে পালিয়ে আসলো। ইয়েনিফারকে বিশ্বাস করা যাবে না। তবে সেখানে তারা একটা কনক্লুশনে আসে, ইয়েনিফারকে নিজেকে প্রমাণ করতে হবে যে সে বিশ্বাসযোগ্য। কিভাবে? তাদের কাছে যে সেই বন্দি রয়েছে না, অর্থাৎ কাহির, ইয়েনিফার তাকে যদি হত্যা করে দেয় তাহলেই বোঝা যাবে যে ইয়েনিফার সেই এলফ বা নিলফগার্ডদের সাথে হাত মেলায়নি। টিসা এই ব্যাপারটা ইয়েনিফারকে জানায় যে তাকে কি কি এখন করতে হবে। তবে ইয়েনিফার তো কাহিরকে হত্যা করতে পারবে না, কারণ এই টাইপের কাজ সে করেনি। তখন টিসা জানায় যে এটা না পারলে তাহলে তাকে সত্যি কথাটাই বলে দিতে হবে যে সেই যুদ্ধে সব নিলফগার্ডদের সৈন্যদের সেই তার ক্যাওস ম্যাজিক দিয়ে হারিয়েছে এবং তারপরে সে তার শক্তি হারিয়েছে। অর্থাৎ যেহেতু তার কাছে এখন শক্তি নেই, সেই কারণে তার থেকে কোনো বিপদও নেই। তারপর ইয়েনিফার রাতের বেলায় সেখান থেকে পালানোর ধান্দা করছিল, তবে স্ট্রিট তাকে আটকে দেয়। সে জানায় যে চারিদিকে স্ট্রেগোভারের গুপ্তচরেরা লুকিয়ে রয়েছে, যারা ইয়েনিফারকে ধরে নেবে। এছাড়াও স্ট্রিট এটাও জানায় যে সেও এলফদের সাপোর্ট করে, এলফদের ভালোবাসে। যেমনটা আমরা দেখেছিলাম, স্ট্রিট একজন হিস্টোরিয়ান, সে সব আর্কিওলজিক্যাল সাইট ইত্যাদি নিয়ে রিসার্চ করে এবং সে এই ইউনিভার্সের ইতিহাসটা ভালো মতন জানে, সেই কারণেই সে এলফদের সাপোর্ট করে। তবে সে সেটা ব্রাদারহুডের টিমকে বলেনি। আমরা আবার দেখতে পাই ইয়েনিফার তার স্বপ্নে সে ডেথলেস মাদারকে দেখতে পাই, যে ইয়েনিফারকে ডাকছে তার কাছে। এবং আমরা বহুবার দেখেছি ইয়েনিফার তার স্বপ্নে সেই ডেথলেস মাদারকে দেখছে, যার কারণটা একটাই যে প্রত্যেকে তাদের স্বপ্নে যেটা দেখেছে সেটাকেই ফলো করছে। তবে ইয়েনিফার কিন্তু সেটাকে ফলো করেনি। যাই হোক, পরের দিন ইয়েনিফারকে নিয়ে যাওয়া হচ্ছে, একই সাথে কাহিরকেও নিয়ে যাওয়া হচ্ছে, যাকে ইয়েনিফার হত্যা করবে। সেখানে অন্যান্য রাজারা উপস্থিত ছিল, অর্থাৎ ফলটেস্ট এবং কিং ভিসিমির। এবং এখন সময় হয়েছে ইয়েনিফার একটি অ্যাক্সের মাধ্যমে কাহিরের গলাটা কাটবে। তবে শেষ মুহূর্তে সে সেই কাজটা করে না, বরং সে কাহিরের হাতের বাঁধনটা খুলে দেয় এবং তাকে সাহায্য করে সেখান থেকে পালাতে। তারা দুজনেই একটি ঘোড়ায় চেপে সেখান থেকে পালিয়ে চলে যায়। অন্যদিকে আমরা ফ্রান্সিসকাকে দেখতে পাই, যারা বর্তমানে সিন্ট্রাতে রয়েছে। আমরা আগেও শুনেছিলাম যে সিন্ট্রা নামক স্থানটি আগে এলফদেরই ছিল। এটার নাম আগে ছিল সিন্দ্রিয়া, পরে কুইন ক্যালেন্থিন অর্থাৎ মানুষেরা যখন এই স্থানটা আক্রমণ করে এলফদের ভাগিয়ে দেয় এবং সেই স্থানটার নাম চেঞ্জ করে রেখে দেয় হচ্ছে সিন্ট্রা। এলফরা এখানে চলে এসেছে, যাদের অবশ্যই ফ্রিঞ্জিলা সাহায্য করছে। ফ্রিঞ্জিলার সাথে ফ্রান্সিসকার এখন একটা ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। একই সাথে আমরা দেখতে পাই ফ্রান্সিসকা কিন্তু অন্তঃসত্ত্বা, যেটা সে হতে চেয়েছিল। তার স্বপ্নে যে ডেথলেস মাদার এসেছিল, ফ্রান্সিসকা তারই কথা মতন কাজ করছে, আর সেই কারণেই তার গর্ভে একটা এলফ জন্ম নিয়েছে। আর বাকি ব্যাপারটা তো আমি আগে এক্সপ্লেন করেছি। সেই প্রফেসি অনুযায়ী প্রত্যেকটা মানুষ মারা যাবে, তবে যেহেতু ফ্রিঞ্জিলা তাদের সাহায্য করছে, সেই কারণে সেই সময় এলফরা এই নিলফগার্ডিয়ানদের সাহায্য করবে। চতুর্থ এপিসোডের শুরুতেই আমরা গ্যারাল্ট এবং সিরিকে দেখতে পাই। সে সিরিকে একেবারে টাফ ট্রেনিং দিচ্ছে, যাতে সিরি একেবারে প্রস্তুত হতে পারে লড়াইয়ের জন্য। এবং সেই জঙ্গলে সিরি ট্রিসকে দেখতে পায়, অর্থাৎ ট্রিস মারিগোল্ড। সিরি তো তাকে দেখে চিনতে পারছে না, তবে গেরাল্ট তাকে দেখে চিনতে পেরে গিয়েছে। এবং কেন সেটা অবশ্যই আপনারা জানেন, যাই হোক না জানলে বলে দিচ্ছি। ট্রিসকে তারপর গেরাল্ট কেয়ার মোরানে নিয়ে যায়, যেখানে অন্যান্য উইচাররা একই সাথে। ভেসেমির ট্রিসকে দেখে খুবই খুশি এবং তাকে ওয়েলকাম জানায়। আসলে ট্রিস এখানে এর আগেও এসেছে, যার কারণটা রয়েছে উইচারের প্রথম সিজনের 3য় এপিসোডে। গেরাল্টকে যখন সে স্ট্রিগা নামক জন্তুটি ভয়ানকভাবে আহত করেছিল, তখন ট্রিস কিন্তু গেরাল্টকে বাঁচিয়ে দিয়েছিল। তারপরেই গেরাল্ট এই কথাটা ভেসেমির এবং বাকি লোকেদের জানায় এবং ট্রিসকে এই স্কুলে ওয়েলকাম জানানো হয়েছে। সো বোঝা গেল ট্রিসকে এরা কিভাবে চেনে।
তবে ট্রিসকে এখানে আনা হয়েছে একটা কারণে। অবশ্যই সিরি এখানে থাকবে এবং সিরিকে নানানভাবে ট্রেনিং দেওয়ার জন্য এবং তাকে দেখাশোনা করার জন্য ট্রিসকে এখানে আনা হয়েছে। গেরাল্ড ট্রিসের সাথে বসে আলোচনা করছে সিরিকে নিয়ে, যে সিরির মধ্যে কি কোনো শক্তি আছে নাকি, কারণ সিরির মায়ের কাছে কিন্তু সেরকম শক্তি ছিল। একই সাথে সিরি তার স্বপ্নে গেরাল্ডকে দেখেছিল, মানে যখন গেরাল্ডের সাথে তার সাক্ষাৎও হয়নি। তা অবশ্য ট্রিসকে সেখানকার ল্যাবরেটরিতে নিয়ে যায় এবং সেই জন্তুটাকে দেখায় যেটা তাদের উপর আক্রমণ করেছিল। জন্তুটির নাম সম্ভবত মেরাপর। তবে গেরাল্ড মনে করে যে এই জন্তুটা এখানে আসলো কি করে। সে মনে করতে থাকে সম্ভবত কোনো উইজার্ড বা কোনো সসারার তার ম্যাজিকের মাধ্যমে এরকম জন্তুদের বানিয়েছে। তবে ম্যাজিশিয়ানরা এরকম জন্তুদের কিভাবে বানায় ব্যাপারটা পরেই এক্সপ্লেন করা হয়েছে, আর তখনই জানতে পারবেন। তখন ট্রিস জানায় যে এটা কোনো ম্যাজিশিয়ান বানিয়েছে কিনা সেটা জানার একটা উপায় রয়েছে। সে সেই জন্তুটির একটা টুকরো একটা ছোট্ট শিশির মধ্যে রাখে এবং সেটাতে কিছু মন্ত্র পড়ে। জানায় যে 24 ঘন্টার মধ্যে সেই স্যাম্পেলটা যদি গ্লো করে, মানে জলজল করতে থাকে, তার মানে সেখানে কোনো ম্যাজিশিয়ানের হাত রয়েছে। একই সাথে ট্রিস গেরাল্ডকে তার মনেরও কিছু কথা বলে। মনের কথা বলতে ট্রিস গেরাল্ডকে পছন্দ করে, তবে গেরাল্ড তার প্রস্তাবটা রিজেক্ট করে দেয়। তো আমরা বুঝে যাই গেরাল্ড হচ্ছে একটা শক্ত লন্ডা যে একমাত্র ইয়েনিফারকেই ভালোবাসে আর কোনো মেয়েকে না। এবং পরের দিন অর্থাৎ ঠিক 24 ঘন্টা পর তারা যখন সেটাকে টেস্ট করতে যায়, তারা দেখে যে না, সেটা তো গ্লো করছে না, সম্ভবত কোনো ম্যাজিশিয়ানের হাত নেই সেখানে। তবে লক্ষ্য করে যে সেটা অনেকটা কয়লার মতন হয়ে গিয়েছে। উইচারের ইউনিভার্সে এটাকে বলা হয় স্টেলাসাইট, যেটা একমাত্র বড় বড় মনোলিথের মধ্যে রয়েছে। তবে একটা জন্তুর মধ্যে মনোলিথের টুকরো আসলো কি করে? সেই সময় সিরি তাদের কিছু ইঙ্গিত দেয়। গেরাল্ড জিজ্ঞেস করে যে সে এই ব্যাপারে কি জানে, আর তখন সিরি জানায় সে প্রথম সিজনের ফার্স্টে যেটা আমরা দেখেছিলাম, অর্থাৎ সেই ব্ল্যাক নাইট যখন সিরিকে তাড়া করেছিল এবং সিরি চেঁচিয়ে উঠেছিল, তখন একটা বৃহৎ আকার মনোলিথ মাটিতে ভেঙে পড়ে এবং মাটিতে একটা বড় ফাটল ধরে যায়। সিন্ট্রাতেই একটা মনোলিথ রয়েছে। একই সাথে সিরি কিছু স্বপ্নও দেখতে পারে, কিছু ভিশন দেখতে পারে, যেখানে আমরা দেখতে পাই সিরি একটা মনোলিথের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে ডটার অফ ক্যাওস বলা হচ্ছে। গেরাল্ড ডিসাইড করে যে সেই স্থানে সে নিজে যাবে দেখার জন্য যে আসলেই সেখানে কি হয়েছিল। গেরাল্ডকে অবশ্যই কোনো হিস্টোরিয়ানের সাথে সাক্ষাৎ করতে হবে যে এইসব মনোলিথের ব্যাপারে ভালো মতন জানে। এবং ট্রিস তখন তাকে পোর্টালের মাধ্যমে একটা স্থানে পাঠিয়ে দেয়, যেখানে আমরা ইস্ট্রিটকে দেখতে পাই। অবশ্যই ইস্ট্রিট একজন হিস্টোরিয়ান, এসব মনোলিথ বা এইসব আর্কিওলজিক্যাল সাইটগুলোর উপরেই সে রিসার্চ করে, তাই এই ব্যাপারে সে ভালো জানে, আর তার থেকেই উইচার এই ব্যাপারগুলোর উত্তরটা পাবে। অন্যদিকে ভেসিমির লক্ষ্য করতে পারে জঙ্গলে এক ধরনের ফুল হয়েছে একটা নীল রঙের। সে তৎক্ষণাৎ সেই ফুলটা ট্রিসের কাছে নিয়ে চলে আসে। ফুলটার নাম হচ্ছে ফিনেওয়েড, যেটার ব্যাপারে আমি আগেই বলেছি। অর্থাৎ যেখানে যেখানে এল্ডারদের রক্ত পড়েছে, অর্থাৎ কোনো এলফদের রক্ত পড়েছে, সেখানে সেখানে এই ফুলটা গজিয়েছে। তবে এই জঙ্গলে এই ফুলটা আসলো কোথা থেকে? ব্যাপারটা আশা করি বুঝে গিয়েছেন। সিরির মধ্যে রয়েছে এল্ডার ব্লাড। সে যখন এখানে প্র্যাকটিস করছিল, তার হাত মুখ নানান জায়গা কেটেছে, তার রক্ত ঝরেছে এবং তারই রক্ত থেকে সেখান থেকে এই ফুলগুলো তৈরি হয়েছে। তবে এটা কোনো যেমন তেমন ফুল না। উইচারদের তৈরি করার জন্য যে মিউটেজেন প্রয়োজন হয়, তাদের শরীরের মধ্যে যেসব এক্সপেরিমেন্ট করানো হয়, সেখানে এই ফুলটার অনেক বড় গুরুত্ব রয়েছে। বিগত কয়েক দশকে তাদের কাছে এই মিউটেজেনটা নেই, কারণ এই স্কুলে একটা সময় মানুষেরা হামলা করে দিয়েছিল, সেই মিউটেজেনগুলো ধ্বংস হয়ে গিয়েছে। একই সাথে এল্ডার ব্লাডও এখন পাওয়া যায় না, তাই উইচারদেরও এখন আর দেখা যায় না। তবে এই মুহূর্তে ভেসিমির বুঝতে পেরে গিয়েছে যে সিরির রক্ত দিয়ে এই মিউটেজেনটা তৈরি করা সম্ভব, যেটির মাধ্যমে নতুন করে উইচারদের বানানো সম্ভব। অন্যদিকে আমাদের ইয়েনিফার এবং কাহির, তারা তো দৌড়ে বেড়াচ্ছে সেখানে। এই মুহূর্তে তারা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যাদের সম্পূর্ণ ব্রাদারহুড এবং নর্থের লোকেরা খুঁজছে। তারা বর্তমানে রেডনিয়া নামক আর একটা স্থানে রয়েছে এবং সেখানকার রাজা কিং ভেজিমিরকে আমরা দেখতে পাই, যাকে তার চাকর এবং চাকরানিরা একটা পানীয় দিতে যায়। তবে সেই মুহূর্তে ভেজিমিরের যে ইন্টেলিজেন্স অফিসার রয়েছে, যার নাম হচ্ছে ডেক্সটার, সে এসে সেই মানুষ দুটোকে হত্যা করে দেয়, কারণ সেই পানীয়র মধ্যে বিষ ছিল। তারা কিং ভেজিমিরকে হত্যা করার চেষ্টা করছে। তবে কেন? আসলে ব্যাপারটা হচ্ছে সিন্ট্রা এখন সম্পূর্ণ খালি, আর প্রত্যেকটা রাজত্বের লোভ পড়েছে এখন সিন্ট্রার উপরে। এই মুহূর্তে নীলগার্ড তো সেখানে রয়েছে, একই সাথে এলফরাও সেখানে রয়েছে। তবে ডেক্সট্রা তখন কিং ভেসিমিরকে জানায় যে এখনই তাদের কাছে সুযোগ আছে, যদি সিন্ট্রাতে আক্রমণ করে সেটাকে দখল করে নেয়, তাহলে সম্পূর্ণ নর্থে তারা রাজত্ব করতে পারবে। সো আমরা বুঝতে পারি সিন্ট্রা হচ্ছে নর্থের একখানা মেইন জায়গা। সেই কারণেই তো সেখানকার যে রানী ছিল, অর্থাৎ কুইন ক্যালেন্টিন, তার এত নাম ডাক ছিল। তো যাই হোক, ইয়েনিফার এবং কাহির সেখান থেকে লুকিয়ে লুকিয়ে একটা সুয়েটসের মধ্যে প্রবেশ করেছে, যেখানে ডারমেইন নামক আর একটা এলফ তাদের সাহায্য করে। এলফরা সেখানে লুকিয়ে লুকিয়ে রয়েছে। এলফদের উপরে সেখানে চরম টর্চার করা হচ্ছে। তবে ডারমেনের সাথে একটা লোক ছিল, সে প্রচণ্ড ভীতু। তাদের যাত্রা পথে ডারমেনের উপরে একটা অদ্ভুত জন্তু হামলা করে দেয়, আর সেই মুহূর্তে ডারমেনের সাথে যে লোকটা ছিল, তার গার্জিয়ান, সে ভয়তে পালিয়ে যায়। সে বাচ্চা ছেলেটাকে তো আর বাঁচানো যায় না। তবে ইয়েনিফার এবং কাহির কোনো মতে সেই জন্তুটির থেকে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
তারপর সেখান থেকে বেরিয়ে ইয়েনিফার এবং কাহিরের মধ্যে আবার তর্ক লাগে, কারণ কাহির জেনে গিয়েছে ইয়েনিফারের কাছে শক্তি নেই এবং সেই ইয়েনিফারকে অফার দিতে থাকে নিলফগার্ডে জয়েন করার জন্য। সেই একই কথা বলে যে তাদের যে রাজা রয়েছে অর্থাৎ হোয়াইট ফ্লেম, সে সবাইকে দেখে, সবাইকে সম্মান করে, নানান কথা যেগুলো ইয়েনিফার শুনতে ইচ্ছুকই না। তারা তারপর একটা স্থানে গিয়ে আশ্রয় নেয়, অন্যান্য এলফরাও সেখানে ছিল। একই সাথে সেই ভীতু মানুষটি যে ডারমিন নামক সে বাচ্চা ছেলেটিকে ফেলে দিয়ে চলে এসেছিল, ইয়েনিফার তাকে বাজে বাজে কথা বলতে থাকে যে সে এই কাজটা কিভাবে করলো। একই সাথে সেখানে আমরা আরেকটা নামও শুনতে পাই, যে নামটা হচ্ছে স্যান্ড পাইপার। একজন মানুষ আছে যাকে স্যান্ড পাইপার বলা হয়, সে লুকিয়ে লুকিয়ে এলফদের নৌকায় করে সিন্ট্রাতে পৌঁছে দিচ্ছে। আমরা জানি এই মুহূর্তে সিন্ট্রাতে নিলফগার্ড রয়েছে এবং সেখানে বহু এলফ আশ্রয় নিয়েছে, তাই যেসব এলফরা এখানে লুকিয়ে রয়েছে তারা সিন্ট্রাতে যাওয়ার রাস্তা খুঁজছে এবং তাদের সাহায্য করছে সেই স্যান্ড পাইপার। এবং সেই স্যান্ড পাইপারকে তাকে আশা করি আপনারা জানেন যদি আগের সিজনটা দেখে থাকেন, সেটা হচ্ছে ইয়াসকির। আগের মতনই সে গান করে মানুষদের মনোরঞ্জন করার চেষ্টা করছে, তবে এবার ব্যাপারটা উল্টো। তার গান শুনে প্রত্যেকটা মানুষ আনন্দ পাচ্ছে, তবে এবার সে নিজে খুশি নয়। তার মনের মধ্যে একটা দুঃখ আমরা লক্ষ্য করতে পারি, যার একমাত্র কারণ রয়েছে গেরাল্ট অর্থাৎ উইচার তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। অন্যদিকে কিং ভিসিমিরের যে ইন্টেলিজেন্স অফিসার রয়েছে অর্থাৎ ডেক্সট্রা, তাকে আমরা দেখতে পাই সে একখানা পেঁচার সাথে কথা বলছিল। সেই পেঁচাটাকে আমরা এর আগেও দেখেছি, সম্ভবত সেটির মাধ্যমে সে বাইরের খবরগুলো রেখে বেড়ায়। তবে তাদের যে প্ল্যান চলছে যে তারা সিন্ট্রাতে আক্রমণ করবে, সেই কারণে তাদের সিন্ট্রার ব্যাপারেও তো আগে ভালো মতন জানা প্রয়োজন। তারা একটা গুপ্তচর পাঠাবে বলে প্ল্যান করছে, তবে সেটা কোনো সাধারণ মানুষ না, একটা এলফকে পাঠাবে, কারণ কোনো এলফকে দেখে সেখানকার কোনো মানুষ সন্দেহ করবে না। তবে সেই এলফটাকে সেটাও আশা করি জানেন, সেটা হচ্ছে ডারা অর্থাৎ সিরির সেই পুরনো বন্ধু। তো যাই হোক, পরের দিন সকালবেলা ইয়েনিফার এবং কাহির ইয়াসকিরের সাথে সাক্ষাৎ করে, কারণ ইয়াসকিরই একমাত্র পারবে তাদের সিন্ট্রাতে পৌঁছে দিতে। ইয়াসকির এটাও জানায় যে সে কেন এলফদের সাহায্য করছে। অবশ্যই ইয়াসকির মনের অনেক ভালো মানুষ এবং রাতের বেলা তারা বেরিয়েছে লুকিয়ে লুকিয়ে একটা নৌকার মধ্যে ঢুকবে বলে, তবে বাইরে তো সিকিউরিটি রয়েছে। ইয়াসকির প্রথমে বাইরে যায় এবং সেখানে একজন পাহারাদার ইয়াসকিরকে ডাকে তার কাগজপত্র দেখানোর জন্য, তবে ইয়াসকিরের মুখটা দেখে সেই লোকটা চিনতে পেরে যায়, এটা তো হচ্ছে সেই বিখ্যাত গায়ক। এবং সেই যে পাহারাদার, তার ভাইজি নাকি ইয়াসকিরের অনেক বড় ফ্যান, সেই কারণে সে ইয়াসকিরকে বিনা পেপারেই সেখান থেকে ছেড়ে দেয়। তবে ইয়াসকিরকে সে একটা উপদেশ দেয় যে সেই বারে সে যে গানটা করছিল ওটা অতটা শক্তপোক্ত না, একটু ভালো গান গাওয়ার যাতে সে চেষ্টা করে। আর ইয়াসকিরের এই কথাটা গায়ে লেগে যায়, ব্যাস সেই লোকটিকে নানান বাজে কথা বলে এবং তাদের যে প্ল্যান ছিল লুকিয়ে লুকিয়ে সেই নৌকাতে প্রবেশ করবে সেটাও যায় ভেঙে। তবে সময় মতন সেই ভীতু মানুষটি সেখানে চলে আসে এবং সিকিউরিটিদের বাজে বাজে কথা বলতে থাকে। অবশ্যই সেই ভীতু মানুষটা একটা এলফ, যাকে সেই সিকিউরিটিরা প্রচন্ড পেটায়, আর সেই সুযোগটা নিয়ে অন্যান্য মানুষেরা নৌকার মধ্যে প্রবেশ করে যায়। সেই নৌকার মধ্যে আমরা ডারাকেও দেখতে পাই। তো তারপর ইয়াসকির যখন সেই নৌকা থেকে বেরোয়, তার একটা আর্তনাদ আমরা শুনতে পাই। ইয়েনিফার তার আওয়াজটা শুনে সেই নৌকা ছেড়ে বাইরে বেরিয়ে যায় এবং লক্ষ্য করে যে ইয়াসকিরের যে গিটার বা যেগুলো বাজায় না, সেগুলো ভেঙে চুরে বাইরে পড়ে রয়েছে। কেউ একজন তাকে তুলে নিয়ে গেছে। কে নিয়ে গেছে সেটা নয় আমরা পরবর্তী ভিডিওতেই জানতে পারবো। সো লাস্ট 4টে এপিসোড আমরা পরের ভিডিওতেই জানতে পারবো। বাই দ্য ওয়ে, আশা করি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বা নাও করতে পারেন। আপনি আমার গেমিং চ্যানেলটা ফলো করতে পারেন, যেখানে আমি রেগুলার আপলোড করি, একই সাথে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।